ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। দর্শক, দিল্লিতে যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে একটি আলোচনা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশ প্রসঙ্গ এসেছে আসলে বড়ভাবে, কিন্তু বিষয়টি নিয়ে শুরুতেই ছিল ব্যাপক গোপনীয়তা। সেই বিষয়টি নিয়ে আমরা এখন কথা বলবো। আমাদের সঙ্গে আছেন সাংবাদিক সেলিম খান। সেলিম খান, দিল্লিতে খুব বড় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জানেন যে জ্যাক সুলিভান, যিনি মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্টের, তার সঙ্গে দিল্লির আমরা বলবো মোদি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথা হয়েছে। ছিলেন জয়শঙ্কর, ছিলেন তার মধ্যে ছিলেন নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, এবং নরেন্দ্র মোদি তো ছিলেনই। তো প্রথমে আপনার কাছে একটু জানতে চাওয়া যে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনা হলো, কি আসলে আলোচনা হয়েছে সেখানে? আচ্ছা, এই আপনার ধন্যবাদ তানভীর। আপনার এই প্রসঙ্গে যাওয়ার আগে একটু বলি, আপনি নিশ্চয়ই আপনার মনে আছে যে আমরা কিন্তু এই জ্যাক সুলিভানের সফর নিয়ে দুটো ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের পক্ষ থেকে দুটো ভিডিও কিন্তু করা হয়েছিল, এবং তার মাধ্যমে কিন্তু সেখানে কি হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু দিল্লি, আমেরিকা সব জায়গায় সাংবাদিকদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কি হচ্ছে। কারণ এবারের সফরটা, এই সফরের গোপনীয়তা, এমনভাবে গোপনীয়তা বজায় রাখা হয়েছিল যে উনি কখন আসছেন, উনি কিন্তু দুদিনের সফরে এসেছিলেন, 5 এবং 6, ঠিক আছে। কিন্তু এমনভাবে জিনিসটা গোপন রাখা হয়েছিল, আমরা তখন বলেছিলাম যে ভারতীয় মিডিয়াতে এক লাইনও কোনো খবর নেই, যেগুলো খবর সব পুরানো খবর যে তিনি আসছেন, ঠিক আছে। তো আমি দিল্লিতে যারা মোটামুটি খোঁজ খবর রাখেন তারা বলছিলেন যে এই দুই কারণে এই সুলিভানের সফরটা ছিল গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে মাত্র 14 দিন পরে তারা আর ক্ষমতায় থাকবেন না, তারা হয়ে যাবেন অতীত। আর 2 নম্বর হচ্ছে যে গোপনীয়তা। এই দুটো বিষয় কিন্তু মানে এই সুলিভানের সফরকে তাদেরকে অনেক আগ্রহী করে তুলেছিল, যে কিন্তু তারা কোনোভাবেই খবর বের করতে পারছিলেন না যে আসলে ভারত কি বলেছে, তার জবাবে আমেরিকা কি বলেছে। এখন ধরেন আমি 2-4 জনের সঙ্গে জিজ্ঞাসা করছি, ভাই কিছু তো বলে না, না বললে এইসব বিষয় এমন কথাও বলা হয়েছে যে এটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে কিছু সরকারিভাবে কিছু না বললে বা সোর্স থেকে কোনো কিছু কনফার্ম না করলে এ বিষয়ে মন্তব্য করাটাও কিন্তু খুব কঠিন। জাস্ট এইখানে এসে জানতে চাচ্ছি আপনার কাছে, মন্তব্য করাটা কঠিন অবশ্যই, কারণ এগুলো বেশিরভাগ বৈঠক 1-to-1 এবং অত্যন্ত কয়েকজনের মধ্যেই এটা সেটা সীমাবদ্ধ থাকে। তো বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে সেখানে বড় ধরনের আলোচনা হয়েছে, সেটি কিন্তু ভারতের যে নিযুক্ত রাষ্ট্রদূত তিনি কিন্তু সেটি বলেছেন সম্প্রতি। তাহলে শুরুতে যে যখন তারা আলোচনা করলো এবং যে একটা প্রেস রিলিজ তারা রিলিজ করলো, সেখানে কিন্তু বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কোনো কথা ছিল না। বাংলাদেশ নিয়ে এত রাগঢাক কেন ছিল? এইটাই কিন্তু, এটার কথাই হচ্ছে কূটনীতি, ঠিক আছে। কূটনীতিতে সবসময় মানে পেছনের দরজা দিয়ে মানে ব্যাকডোর ডিসকাশন, যেটা বলে যে ব্যাকডোর ডিসকাশন কিন্তু ইম্পর্টেন্ট, এবং ওইটাই হয়েছে। এবং সুলিভান নিজেই কিন্তু স্বীকার করেছেন পরবর্তীতে, সুলিভান যদি এই স্বীকারোক্তি না দিতেন তাহলে কিন্তু পুরোটাই ছিল জল্পনা কল্পনা। সুলিভান যে মানে গত শুক্রবার আমেরিকান সময় সকালের দিকে উনি হোয়াইট হাউসের রুজভেল্ট যে কক্ষ আছে ওই কক্ষে যে সংবাদ সম্মেলন করলেন, সেখানেই কিন্তু সাংবাদিকদের প্রশ্নের জবাবে উনি ওনার সামনে বাংলাদেশ প্রসঙ্গ মানে উনি নিজেই প্রকাশ করে দিলেন। তখন কিন্তু সবাই জানলো যে এতক্ষণ যেটা জল্পনা কল্পনা ছিল সেটাই কিন্তু এখন বাস্তব হয়ে গেছে। হ্যাঁ, এখানে তাকে এই ভারতের হিন্দুস্তান টাইমস পত্রিকার সাংবাদিক অনেক আক্রমণাত্মক প্রশ্ন করেছিলেন যে তোমরা বাংলাদেশের সরকার ফেলে দেওয়ার পেছনে আমেরিকা জড়িত, তোমার বক্তব্য কি? উনি বলছেন যে আমি খুব বিনয়ের সঙ্গে বিষয়টা প্রত্যাখ্যান করছি। ভারতের কর্মকর্তারা আমাদের কাছে তুলেছিলেন এবং মানে সেটা আমরা তাদেরকেও বলেছি যে এইটা নেই। তখন তিনি আরেকটি পাল্টা প্রশ্ন করেন যে তোমরা ভারতের অভিযোগ যে তোমরা ভারতকে অস্থিতিশীল করতে চলেছ। তো তার জবাবেও তিনি বলেন যে এটি নিয়েও আমাদের আলোচনা হয়েছে, কিন্তু আমরা বিনয়ের সঙ্গে তিনি মানে পুরো সব বিষয়টাই ছিল তার প্রত্যাখ্যানের তিনি যে প্রশ্নই করা হয়েছে তিনি তাকে সেই প্রশ্নই তিনি প্রত্যাখ্যান করেছেন। কিন্তু একটা প্রসঙ্গ হচ্ছে যে তিনি অনেকগুলো প্রত্যাখ্যান করেছেন, তাহলে বাংলাদেশ প্রসঙ্গটা যে এত বড়ভাবে সেখানে আসছে, যেটি তাদের রাষ্ট্রদূত কিন্তু বলেছেন, তো বাংলাদেশ প্রসঙ্গটা এত গুরুত্ব পাওয়ার কারণ কি বলুন? বাংলাদেশ প্রসঙ্গ গুরুত্ব কারণ ভারতের নর্থ ইস্টের দিকে যদি তাকান, আপনি যদি মিয়ানমারের দিকে তাকান, তাহলে বাংলাদেশ কেন গুরুত্বপূর্ণ, ভারতের কাছে কেন গুরুত্বপূর্ণ সেটা পরিষ্কার হয়ে যাবে। যারা একটু খোঁজ খবর রাখেন তারা কিন্তু বুঝতে পারবেন যে ভারতের জন্য বাংলাদেশ এবং মিয়ানমারের যে অংশ রাখাইন স্টেটের কথা বলা হচ্ছে, সেখানকার
যে আরাকান আর্মির দখল করে নেয়া, এই বিষয়গুলো ভারতকে উদ্বেগের মধ্যে রাখবে। যে আগে যারা মিয়ানমার সরকারের জুন্টা সরকার বলে আর সামরিক সরকার বলে, যেই সরকারই বলি না কেন, তাদের সঙ্গে আলোচনা করত, এখন সে কার সঙ্গে কথা বলবে তার এই সীমান্ত নিয়ে। কিন্তু এইখানে যেটা বলা হচ্ছে, যেটা গুরুত্বপূর্ণ, সেটা আসছে, সেটা যে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে এইটা বুঝলাম যে তোমরা জানো না বা তোমাদের সিদ্ধান্ত না, তাহলে কি তোমাদের ডিপ স্টেটের সিদ্ধান্ত? এটা ডিপ স্টেট কথাটা আমেরিকার ক্ষেত্রে খুবই মানে প্রযোজ্য, আমেরিকার ক্ষেত্রেই প্রযোজ্য মূলত, যে এটা বলা হয় স্টেট বিটুইন দ্য স্টেট, মানে রাষ্ট্রের মধ্যেও একটা রাষ্ট্র, যে রাষ্ট্রেও মানে এই রাষ্ট্রের বহিরাবরণের ভেতরে যে অভ্যন্তরীণ রাষ্ট্রের কথা বলা হয়, সেই অভ্যন্তরীণ রাষ্ট্রে মূলত আপনার মানে ইন্টেলিজেন্স, তারপরে থিঙ্ক ট্যাঙ্ক, কিছু ক্ষেত্রে পলিটিশিয়ানরা, কিন্তু খুব একটা গোপন ইয়ে থাকে যে ফরওয়ার্ড লুকিং পলিসি তৈরি করে, যে এই আমেরিকার মতন বড় দেশ তারা যেটা করবে সেটা সারা বিশ্বে তার প্রভাব পড়বে। ফলে অর্থাৎ মানে আমেরিকান সরকারের যেমন একটা পলিসি থাকে, এর ভেতরে আর একটা স্টেট, অর্থাৎ ওই স্টেটের বাইরে গিয়েও আর একটা পলিসি থাকে, যেটি আসলে ডিপ স্টেট বলতে আসলে সেই পলিসিটাকে বলা হচ্ছে। একদম। তো সেই পলিসির আওতায় কি বাংলাদেশে কোনো কিছু ঘটেছে? আপনি যদি সেই পলিসির আওতায় যদি, যেহেতু যুক্তরাষ্ট্র বলছে তারা কিছু করে না, তার এই পলিসি, আপনি পলিসির আওতা মানে আমরা ধরে নিলাম এই পলিসির আওতায় কিছুই ঘটেনি, কিন্তু আপনি যদি নতুন আমেরিকান রাষ্ট্রদূতের নিয়ে আপনিও কথা বলেছেন, সেই ভিডিও কিন্তু আমাদের দর্শকরা, বিপুল পরিমাণ দর্শক কিন্তু দেখেছেন, ঠিক আছে, যে ট্রেসি এন জ্যাকবসন যাকে নতুন নিয়োগ দেয়া হলো, ইনি কিন্তু রাষ্ট্রদূত হিসেবে আসেননি, ইনি বিশেষ ভারপ্রাপ্ত দূত হিসেবে এসেছেন, ঠিক আছে, ভারপ্রাপ্ত দূত হিসাবে এসেছেন। এবং তার ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন তাহলে বোঝা যায় কিন্তু যে বাংলাদেশের বিষয়টি যে আমেরিকা গুরুত্ব দিচ্ছে, এবং আমেরিকা ডিপ স্টেট হোক আর ফ্রন্ট স্টেট হোক, মানে যে স্টেটই হোক না কেন, তারা যে বিষয়টা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছে, এই বিষয়ে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। এবং তার আশাটা কিন্তু নজিরবিহীন, কারণ যদিও এই ধরনের ঘটনা 2007-এ একবার ঘটেছিল, কিন্তু তখন কিন্তু যে ওই উনি বাতিল হয়ে গিয়েছিলেন তা কিন্তু না, মাঝে একটা সময়ে কাউকে পাঠানো হয়েছিল, কিন্তু এবারেরটা কিন্তু মিলির, ডেভিড মিলি যে তিনি যে আর আসবেন এমন কিন্তু আর নাই, অনেকটা বাতিল হয়ে গেছে, সেক্ষেত্রে নতুন হয়তো কেউ আসবেন বাংলাদেশে, নতুন করে রাষ্ট্রদূতকে। যতদূর মনে পড়ে গীতা পাসি কিন্তু সেই সময় এই ঢাকায় ছিলেন, ঢাকাতেই ছিলেন, ফলে গীতা পাসি কিন্তু আপনার সেই সময় যে আরেকজন আমেরিকা থেকে পাঠানো হয়েছে বিষয়টা কিন্তু এমন না। এবং যে কথাটা আপনি গতদিন বলছিলেন, আপনি বলেন যে উনি কোন কোন জায়গায়, এই যে ট্রেসি এন জ্যাকবসন যিনি, উনি কোন কোন জায়গায় দায়িত্ব পালন করেছেন সেটা যদি দেখ না, ওই জায়গাটা যেটা আপনি বলছিলেন যে আসলে মানে তিনি যেসব জায়গাগুলো দায়িত্ব পালন করেছেন, দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে বিরোধপূর্ণ যে অঞ্চলটা, যেসব জায়গায় বিরোধ তৈরি হয়েছে, কোনো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, ওনাকে কিন্তু সেখানে পাঠানো হয়েছে। এর মধ্যে কসোভো আছে, দক্ষিণ কোরিয়া আছে, ইথিওপিয়া আছে, তারপরে আপনি আফগানিস্তানে যদি বলেন, আফগানিস্তান আছে, রাশিয়া আছে, ইরাকেও কিন্তু তিনি সেখানে দায়িত্ব পালন। অর্থাৎ যুক্তরাষ্ট্র যখনই কোনো একটা বিরোধপূর্ণ জায়গা দেখেছেন যে সেখানটায় কোনো একটা প্রবলেম তৈরি হচ্ছে এবং সেটা সলভ দরকার বা কূটনীতিক প্রয়াসটা অনেক বেশি দরকার, তখন কিন্তু আসলে তাকে পাঠিয়েছেন। এবং তিনি কিন্তু বেশ কিছুদিন আগে রিটায়ারমেন্টে গিয়েছেন, সেখান থেকে 2017 সালে তিনি রিটায়ারমেন্ট গিয়েছেন, সেইখান থেকে তাকে ফিরিয়ে এনে, এর আগেও কিন্তু একবার আফগানিস্তানে বিশেষ দায়িত্বে তাকে পাঠানো হয়েছিল, এর মধ্যে আবারও তাকে ফিরিয়ে এনে বাংলাদেশে পাঠানো হলো। ফলে যুক্তরাষ্ট্র, যেটা আপনি বলছিলেন যে ডিপ স্টেট বলি বা অন্য স্টেট বলি, বা তাদের যে একটা পলিসিগত বাংলাদেশ নিয়ে নতুন কোনো চিন্তা আছে, বা তারা এটাকে আরও গুরুত্ব দিয়ে দেখতে চায় যে এখানে কোনো যে সমস্যা তৈরি হয়েছে বা সমস্যা না হলে সেই সমস্যা যদি ভারতের দিক থেকে বলা হচ্ছে কিছু প্রবলেম তৈরি হয়েছে, সেটা যদি উত্তরণের জায়গায় তারা যেতে চায়, তাহলে তাদের যে একটু নতুন করে চিন্তা করার দরকার, অর্থাৎ আগের পলিসি অনুযায়ী বাইরে গিয়ে কিছু করা দরকার, সেটি কিন্তু আসলে যুক্তরাষ্ট্র সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। একটা বিষয় এখানে আসছে যে বাংলাদেশ তারা কিন্তু একটা বলেছেন যে আমরা সবসময় যদি দেখি যে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন করেছে, এটি কিন্তু তারা অস্বীকার করেছেন। এটাকে আসলে কিভাবে দেখেন? তাহলে কি আসলে বাংলাদেশের সরকার পতন বিদেশিদের কোনো হস্তক্ষেপ ছিল না? দেখেন, প্রথমে সবসময় যে দুনিয়া যে জায়গায় সরকার, খুব কম স্টেট আছে এই বিশ্বের তৃতীয় বিশ্বের দেশগুলোতে, সেখানে কিন্তু আগে একটা পরিস্থিতি ক্রিয়েট করা হয়, যে পরিস্থিতি ক্রিয়েট করার পরে, যেরকম আগে বারুদ জমা হলে আপনি সেখানে আগুন দিলে আপনার মানে বিস্ফোরণ ঘটতে পারে, ঠিক আছে, কিন্তু আপনি যদি পরিস্থিতি ঠিক না থাকে, আমরা যেই করুক না কেন, যার কথাই বলি না কেন যে এটা আমেরিকার সাহায্য, কিন্তু গত 15 বছর, আমি 15 বছর বাদ দিয়ে 10 বছরের কথাও বলি, 2014 থেকে 2024 পর্যন্ত যে শাসনকাল
চলেছে সেই শাসনকালে কিন্তু মানুষের স্বস্তি, বিশেষত তার অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। তারপরে খুন গুম এসব নিয়ে প্রশ্ন, মানে বারংবার প্রশ্ন তুলেছে সবাই। এমনকি আমেরিকা কিন্তু কর্মকর্তাদের উপর কিন্তু নিষেধাজ্ঞাও দিয়েছে। সুতরাং তারা কিন্তু মানে ক্ষেত্রটা কিন্তু একেবারে প্রস্তুত ছিল না, বিষয়টা কিন্তু এমন না। এই ক্ষেত্রে যদি কেউ যে যার স্বার্থে, সবার কাছে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে প্রত্যেকটা, যে আমেরিকা হোক ভারত হোক, সবার কাছে কিন্তু নিজের স্বার্থই বড়। এখন আমাদের কাছে কার স্বার্থ বড় সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা যদি মনে করি আমাদের স্বার্থই বড়, তাহলে আমাদেরকে আমাদের স্বার্থ দেখতে হবে। আপনি শুরুতে বলছিলেন, আমরা প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসবো অনুষ্ঠানটাকে, সেটা হচ্ছে যে 14 দিন মাত্র বাকি ছিল যখন তিনি ভারতে আসছেন, অর্থাৎ ডেমোক্রেট সরকার, অর্থাৎ জো বাইডেন সরকার, যার আমলে বাংলাদেশে আসলে সরকার পরিবর্তন হয়েছে বা রিজিম চেঞ্জ হয়েছে যেটিকে আমরা বলি, তো তাই সেই আমলটা মাত্র 14 দিন বাকি। সেরকম একটা সময় কিন্তু সুলিমান ভারতে আসলেন এবং ভারতে এসে বাংলাদেশ প্রসঙ্গে সবার সঙ্গে এটা নিয়ে কথা হয়েছে এবং সেটি কিন্তু স্বীকার করেছেন তাদের যিনি রাষ্ট্রদূত, তিনিও কিন্তু স্বীকার করেছেন যে বাংলাদেশ নিয়ে অনেক আলোচনা হয়েছে সেই জায়গাটাতে। তো এটা তো যুক্তরাষ্ট্রের কাছে নিশ্চয়ই বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গা, ভারতের কাছেও নিশ্চয়ই একটা বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো তারা কি কোনো সমাধান খুঁজতে চেয়েছে সেখানে? অবশ্যই সমাধান খুঁজতে। আপনার যদি বলি যে এখন যে পরিস্থিতি, যে আগামী 20 তারিখ, মানে আজকে 12 তারিখ, 8 দিন, মানে এক সপ্তাহ ধরা যাক, এক সপ্তাহ বাদে আপনার হোয়াইট হাউসে ট্রাম্প আসছেন। এই ট্রাম্প আসছেন এতে অনেকেই আহ্লাদে গদগদ হয়ে আছেন যে আরে এ তো সবকিছু উল্টে পাল্টে দিবে, এই লোকটা তো আগে ভাগেই অনেক কিছু বলে রেখেছে, সে তো বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে মানে নির্বাচনের আগেই টুইট করেছিল অমুক তমুক বলে কেউ একটা বিরাট আনন্দে আছে, মানে এক ধরনের কি বলবো, আত্মতৃপ্তির কথা বলি। যারা ধরেন ক্ষমতা হারিয়েছেন তারা এক ধরনের আত্মতৃপ্তিতে ভুগছেন, যারা ক্ষমতায় আছেন তারা মনে করছেন যে আমেরিকার পররাষ্ট্র নীতি, এই যে একজন গেল, বাইডেন গেলে ট্রাম্প আসার সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে, এইটা কোনোদিনও সম্ভব না। তো তাদের আত্মবিশ্বাসের জায়গায়, যারা ক্ষমতায় আছেন বা ক্ষমতা এই রেজিমকে সমর্থন করছেন, তাদের আত্মবিশ্বাসের জায়গা হচ্ছে এইটি। কিন্তু এইখানে আমি আপনাকে একটা শুধু জিনিস স্মরণ করিয়ে দেব, সেটা হচ্ছে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, যার নাম হচ্ছে এরিক গারমেতি। ঠিক আছে, এরিক গারমেতি উনি আনন্দবাজার পত্রিকায় একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেটিকে যদি মানে আমাদের বণিক বার্তা পত্রিকায় যে মানে সেই নিউজটিকে অনুসরণ করে যেভাবে তুলে ধরা হয়েছে, আমি শুধু যদি সেই কয়েকটা মানে বাক্য শোনাই এবং তারপরে আসি যে বক্তব্য এরকম যে আমেরিকা স্থিতিশীল, সমৃদ্ধ, সহিষ্ণু বাংলাদেশ চায়, কারণ বাংলাদেশের সাথে আমেরিকা ও ভারত দুই দেশের স্বার্থ জড়িত, এজন্য তারা বাংলাদেশ নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে। তো আপনি দেখেন শব্দ চয়নগুলো দেখেন যে একটি স্থিতিশীল, সহিষ্ণু, সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় আমেরিকা। এই বাংলাদেশটা আপনি সবাই আমরা চাই। 2 নম্বর হচ্ছে তিনি যেটা বলছেন যে বাংলাদেশে ভারত এবং আমেরিকা দুই দেশেরই স্বার্থ জড়িত, এবং 3 নম্বর পয়েন্ট যেটা বলছেন যে ভারত এবং আমেরিকা দুটোই এ বিষয়ে কাজ করতে পারে। তাহলে এরপরে তো আমার মনে হয় না যে আমাদের দর্শকরা যথেষ্ট বুদ্ধিমান, তাদেরকে আর ব্যাখ্যা কোনো দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। ছোট্ট করে আপনার কাছে লাস্ট জানতে চাই আমি, আপনি যেটা বলছিলেন যে ভারত এবং যুক্তরাষ্ট্রের বাংলাদেশের স্বার্থ আছে, তো শেখ হাসিনা রেজিমের পতনের পর যে ডক্টর ইউনূস সরকার এখন এই মুহূর্তে দেশ পরিচালনা করছেন, অন্তর্বর্তী সরকার, এখানে কি তাহলে ভারত এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ ঠিক রক্ষিত হচ্ছে, নাকি তারা মনে করছে যে কোনো সমস্যা তৈরি হয়েছে? ধরুন সামনাসামনি দেখলে প্রথম কথা হচ্ছে যে আমি এই দীর্ঘদিন প্রায় 30 বছর সাংবাদিকতার ক্ষেত্রে কম বেশি মানে সংবাদকর্মী হিসাবে যুক্ত, এতে একটা জিনিস বুঝেছি যে আমরা সামনে যেটা দেখি সেটা আসলে সত্যি না, এইটা এক ধরনের হিলিউশন। আসলে যেটা পেছনে হয় সেটা আমরা কেউ জানি না। তো ভারতে ধরেন একজন ভারতের মিডিয়াকে ঘিরে যদি আপনি ভারত সরকারের নীতি ধরেন, তাহলে আমার ধারণা পুরোপুরি ভুল হবে। যে ভারত সরকারের নীতি আর ভারতীয় মিডিয়ার নাচানাচি বা ভারতীয় মিডিয়ার বাংলাদেশ বিরোধিতা, এই দুটো কখনো এক হতে পারে না। সেটা বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সত্য। বাংলাদেশে আমরা মিডিয়ায় যাই বলি না কেন, সরকার কিন্তু সিদ্ধান্ত নেয় অনেক ভেবে চিনতে, তারপরে তার দীর্ঘমেয়াদী প্রত্যেকটা কাজে। সেটা ওই আমেরিকানরাও একই কাজ করে। ফলে আমেরিকান পত্রপত্রিকা, হ্যাঁ, একটা ক্ষেত্রে সত্য যে
কখনো কোনো দেশে যদি বড় ধরনের সিদ্ধান্ত নিতে হয়, সেক্ষেত্রে যদি তার জনমত গঠনের প্রশ্ন আসে, সেক্ষেত্রে তারা মিডিয়া দিয়ে কিছু জিনিস ম্যানিপুলেট করার চেষ্টা করে, মিডিয়া দিয়ে কিছু জিনিস জনসাধারণকে খাওয়ানোর চেষ্টা করে। সেটা একটা জনমত তৈরির একটা পদ্ধতি, এটা আবহমান কাল ধরে চলে আসছে এবং এটা চলে আসবে, এটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু আমেরিকা আর ভারতের স্বার্থ এক জায়গায় নেই বা দুটো স্বার্থ আলাদা, এই নিয়ে মন্তব্য করা কিন্তু দুরূহ এবং এটা করা সমীচীন হবে না বলে আমি অন্তত মনে করি। একটা ছোট্ট বিষয় জাস্ট এক লাইনে আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের রেজিম পরিবর্তনের পর কিন্তু দেখা যাচ্ছে রাখাইনে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে, বলা যায় রাখাইনে স্টেটের মতো আলাদা একটা স্টেট তৈরি হওয়ার উপক্রম হয়েছে। পাশাপাশি ভারতের একেবারে গা ঘেঁষা যে চীন স্টেট যেটা, সেখানেও কিন্তু এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। এই যে দুটো জায়গা, ভারত কি মনে করছে যে বাংলাদেশের রিজিম চেঞ্জ হওয়ার পর তারা কিছুটা তাদের সেভেন সিস্টার, তাদের মিয়ানমার সীমান্ত বরাবর জায়গাগুলোতে যে ধরনের উত্তেজনা, তা তাদের স্বার্থ ক্ষুণ্ণ করছে এবং এই কারণেই তারা মূলত সুলেভানকে এই ব্যাপারে বেশ শক্তভাবেই জানতে চেয়েছে যে এই রিজিমে তৈরির পেছনে আপনাদের হাত আছে কিনা? ভারতীয় সাংবাদিকদের যে বয়ান, বিশেষত আপনার বিভিন্ন ইউটিউব বা টিভি চ্যানেলের যে বয়ান, তাতে আপনি যে বক্তব্যটা বললেন সেইটাকেই সমর্থন করে। কিন্তু মানে আমেরিকানদের কাছে তাদের তীব্র আপত্তি বা তাদের জানতে চাওয়া বা তাদের ক্ষোভ, যেটাই বলি না কেন, সেটাও মানে সুলিভান যেহেতু প্রকাশ করে দিয়েছেন, সুতরাং এক্ষেত্রে আর কোনো ধরনের কোনো রাগঢাক নেই, ফলে রাগঢাক নেই। ফলে তাদের যে উদ্বেগের বিষয়, এই উদ্বেগ তাদের তো থাকবেই, কারণ সেভেন সিস্টার্সের সঙ্গে যুক্ত ভারত যুক্ত কিন্তু খুব ছোট্ট একটা চিকেন নেক দিয়ে। এই চিকেন নেক দিয়ে ভারতের পুরো একটা অঞ্চলের যুক্ততা হচ্ছে একটা ছোট্ট চিকেন নেক দিয়ে। সুতরাং এর নিরাপত্তা নিয়ে, কারণ তার এক পাশে হচ্ছে বিরাট বড় প্রতিবেশী চীন, তার এ পাশে যদি মিয়ানমারের অস্থিতিশীল থাকে, বাংলাদেশের কিছু অংশ যদি অস্থিতিশীল থাকে, তাহলে ভারতের মতো বড় দেশে ও অস্থিতিশীলতা থাকবে এবং এটা নিয়ে তাদের যে উদ্বেগ থাকবে, এটা নতুন কোনো বিষয় না। তার মানে অনেকটা এরকমই বলা যায় যে ভারত যেটা হয়তো তাদের মধ্যে এই বিশ্বাস যে বাংলাদেশের রিজিম চেঞ্জ হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের একটা হাত ছিল, যেটা তারা জানতে চেয়েছেন, যদিও যুক্তরাষ্ট্র বলেছেন যে ভারত এখন মনে করে যে না, আমাদের কোনো হাত নেই, এটি একটি ঘটনাচক্রে এটা হয়েছে। পাশাপাশি ভারতের উদ্বেগ আছে বাংলাদেশ প্রসঙ্গ এখন নিয়ে, এবং তারা মনে করে যে মনোভাবটা জানতে পারলাম প্রকাশ্যে, এবং আমেরিকানদেরও প্রকাশ্য মন্তব্যটা জানা গেল। এখন এই তারা মনে কর দুটো দেশ, যেহেতু তারা বলছেন দুটো দেশের স্বার্থ এখানে যুক্ত, তারা এই দেশে যেটি লাস্টলি বলে নেওয়া যায় যে তারা একটা স্থিতিশীল সমৃদ্ধশালী বাংলাদেশ চাইবেন, এটাই স্বাভাবিক। এখন সেই লক্ষ্যে তারা হয়তো তাদের মতো কাজ করবেন, বাট বাংলাদেশকে আসলে এগিয়ে যেতে হবে বাংলাদেশের মতো করে। ধন্যবাদ সেলিম খান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল এখনকার মতো, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে।